আচ্ছা, কতজন চাইছো আস্তে আস্তে আমি পড়াবো বলো? তোমাদের সবারই কি বুঝতে অসুবিধা হচ্ছে? আসলে তোমাদের খুব শর্ট টাইমের মধ্যে তো তোমাদের প্রিপেয়ার হতে হবে না, সেই জন্য আহ, তাও তো আমি খুব যে একদম র্যাপিড বলছি তাও তো নয়, একটা জিনিস বারবার রিপিট করি। সেটাই, অনেক টাইম লেগে যাবে তোমাদের, অনেক পুরো ভাস্ট কত সিলেবাস বলো তো অপসেট। এত টাইমের মধ্যে, কম টাইমের মধ্যে শেষ করে এমসিকিউ ডিসকাস করা, এগুলো হবে? সেই জন্যই একটু তাড়াতাড়ি চেষ্টা করি। তাও যে খুব তাড়াতাড়ি বলি তা নয়, আমার মনে হয় ঠিক নর্মালি তো মনে হয় বলার চেষ্টা করি। আচ্ছা, আমি তাহলে শুরু করছি ক্লাস। আচ্ছা দেখো, আমি আজকে ল্যাকটেশন পড়াবো। ল্যাকটেশন সম্পর্কে কার কি আইডিয়া আছে একটু বলো? বলো, ল্যাকটেশন মানে কি বোঝো তোমরা, বলো। আচ্ছা দেখো, দেখো ল্যাকটেশন মানে হচ্ছে, আমরা এর আগেও দেখলাম যে প্রেগনেন্সিতে ব্রেস্ট টিস্যুর মধ্যে অনেক বেশি চেঞ্জেস হচ্ছে, গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে। এবার এই যে গ্রোথ আর ডেভেলপমেন্ট হয়ে থাকে, সেটা কেন হচ্ছে না, যাতে হচ্ছে বেবিকে বেস্ট ফিড করাতে, যাতে ইনিশিয়েট করাতে হেল্প হয়। এবার কেননা বেবির একমাত্র বার্থের পর তার একমাত্র খাবার বলতে হচ্ছে ব্রেস্ট মিল্ক, তার একমাত্র নিউট্রিয়েন্টসটা সে পাচ্ছে ব্রেস্ট মিল্ক থেকে। সেই জন্য তার প্রিপারেশনটা শুরু হয়ে যাচ্ছে তার আগে থেকেই, বেবি বার্থের আগে থেকেই তার প্রিপারেশন শুরু হয়ে যায়। আর এই যে প্রিপারেশন অফ ব্রেস্ট যেটা, সেটা হচ্ছে পিউবার্টির পর থেকেই শুরু হয়, সেটা আরো অ্যাসিলারেট হয় প্রেগনেন্সি থেকে। ঠিক আছে, প্রেগনেন্সিতে আরো ডেভেলপমেন্ট হয়, আরো গ্রোথ হচ্ছে টিস্যুগুলোর। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, সেখানে মিল্ক সিনথেসাইজ হচ্ছে, তারপর মিল্ক সিক্রেশন হচ্ছে, আর ইজেকশন হচ্ছে। এই যে টোটাল প্রসেসটা, এটাকেই ল্যাকটেশন বলা হয়। তাহলে ল্যাকটেশন কাকে বলছে? প্রথমে ব্রেস্ট টিস্যুটা যে গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে, এবং মিল্ক সিনথেসাইজড হচ্ছে, সিক্রেশন হচ্ছে, এবং ইজেকশন অফ মিল্ক, এই টোটাল প্রসেসটাই হলো ল্যাকটেশন। ঠিক আছে। এবার দেখো, ফর দ্য ফার্স্ট 2 days following delivery, no further anatomic changes in the breast occur.
বলছে ডেলিভারি হওয়ার পর প্রথম 2-3 দিন ব্রেস্টের কোনো রকম অ্যানাটমিক্যাল চেঞ্জেস হয় না। দ্য সিক্রেশন ফ্রম দ্য ব্রেস্ট কল্ড কোলোস্টাম। ব্রেস্ট থেকে যে সিক্রেশনটা হচ্ছে সেটাকে আমরা প্রথমে যে সিক্রেশনটা হয় সেটাকে কোলোস্টাম বলি। হুইচ স্টার্টস ডিউরিং প্রেগনেন্সি বিকামস মোর অ্যাবান্ডান্ট ডিউরিং দ্য পিরিয়ড। যেটা স্টার্ট হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি থেকে। আমরা জানি প্রেগনেন্সি হচ্ছে মোটামুটি সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস আমরা কোলোস্টাম এক্সপ্রেস করতে পারি, যেটা সেটা করা হয় না, কিন্তু হচ্ছে করলে এক্সপ্রেস করতে পারি, কিন্তু খুব অল্প পরিমাণে। এবার সেটা অ্যাবান্ডান্ট হচ্ছে আফটার দ্য চাইল্ড বার্থ 2 to 3 days আফটার। এবার বলছে দেখো অ্যাডভান্টেজ অফ ল্যাকটেশন, কেন ল্যাকটেশনটা দরকার। এটা হচ্ছে প্রিভেনশন অফ ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারটা প্রিভেন্ট করছে। কিভাবে ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করে, দেখো এই সময় যেহেতু মায়ের ল্যাকটেশনের সময় বেবি বার্থ হয়ে যাওয়ার পর ইস্ট্রোজেন লেভেলটা কমে যাচ্ছে। এবার ইস্ট্রোজেনে তাহলে এক্সপোজার কম হচ্ছে মা। এবার ইস্ট্রোজেনে যেহেতু এক্সপোজার কম হচ্ছে সেই জন্য ব্রেস্ট টিস্যুগুলো স্টিমুলেশনও কম হচ্ছে, যার ফলে অ্যাবনর্মাল গ্রোথের চান্সটা কম থাকে। ঠিক আছে, এছাড়া হচ্ছে যে তোমার যে যখন ইনভলিউশন হচ্ছে সেই সময় হচ্ছে কি হয়, ড্যামেজ যে সেলস গুলো আছে সেগুলো সব ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক আছে, এর ফলে হচ্ছে তোমার অ্যাবনর্মাল সেল গ্রোথটা হতে পারে না। এইসব কারণে তোমার ব্রেস্ট ক্যান্সারটা প্রিভেন্ট হচ্ছে। এবার দেখো সেক্স উইদাউট কন্ট্রাসেপশন, যেটা কালকেও পড়িয়েছি, ব্রেস্ট ফিডিং হচ্ছে প্রিভেন্ট করছে প্রেগনেন্সিটাকে। হাই আইকিউ চাইল্ডের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করছে। হেলদি চাইল্ড টুথ, আচ্ছা ডাইজেস্টেড বেটার, এটা হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল। ঠিক আছে, ইজিলি ডাইজেস্ট করা যায়। আর বেবির হচ্ছে এটা জিআই সিস্টেমের ক্ষেত্রে খুব গুড। ঠিক আছে, এটা জিআই ট্র্যাককে ইনফেকশন থেকে প্রিভেন্ট করে। আচ্ছা, এরপর দেখো হেলদি বেবি স্লিপ। বেবির হচ্ছে যে যদি এর মধ্যে সব নিউট্রিয়েন্টস আছে, বেবির হচ্ছে যখন চাহিদাটা মিট হয়ে যাচ্ছে বেবির হচ্ছে স্লিপটাও ভালো আসছে। আচ্ছা, অ্যান্টিবডিজ অ্যান্ড এনজাইম, এর মধ্যে মেন যে অ্যান্টিবডিটা থাকে সেটা হচ্ছে আইজিএ। এটা কোশ্চেন আসে, ব্রেস্ট মিল্কের মধ্যে প্রচুর পরিমাণে আইজিএ থাকে, ইমিউনোগ্লোবুলিন আইজিএ থাকে। ঠিক আছে, এছাড়াও তোমার হচ্ছে ল্যাক্টোফেরিন থাকে, লাইস, তারপরে তোমার হচ্ছে লিউকোসাইডস থাকে। ঠিক আছে, প্রোটিন থাকে, যেগুলো বেবির ইমিউনিটিটাকে বুস্ট করতে হেল্প করে। তাই প্রথম দিকে এইগুলো বেবিকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। এবার দেখো হেলদি নিউবর্ন, তারপরে স্ট্রং ইমিউনিটি স্ট্রং করছে, ওয়েট লস আফটার চাইল্ড বার্থ, এবং মায়ের ক্ষেত্রে ওয়েট লস করতে হেল্প করে। মানে ইনভলিউশন প্রসেসটা, ব্রেস্ট মিল্ক খাওয়ালে ইনভলিউশন প্রসেসটা হচ্ছে ঠিকঠাক হয়, এবং মায়ের ওয়েট লস করতে, যে চাইল্ড প্রেগনেন্সিতে যে ওয়েটটা গেইন হয়েছিল সেটা হচ্ছে লস করতে হেল্প করে। বুঝতে পেরেছো না আরো স্লো বলবো? বুঝতে পেরেছো এই পর্যন্ত, না আবার বলতে হবে? আচ্ছা, এই যে তোমরা বলছো যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট শুধু সেই জায়গাগুলো পড়াতে, সবাই কি সেটাই চাইছো? দেখো তোমাদের বইতে কিন্তু প্রচুর ভাস্ট করে রয়েছে, এতটা তোমাদের এত কম টাইমে পড়া সম্ভব নয় বলেই আমি নিজে শর্ট শর্ট করে কিন্তু নোট তৈরি করছি। এর থেকেও আরো যদি শর্ট বলো তাহলে কি করে হবে, একটু তো নলেজ রাখতেই হবে। ঠিক আছে, এমসিকিউ আসবে, কিন্তু তোমার ধরো যে এমসিকিউটা ঘুরিয়ে আসবে, গেস করে আনসার দিতে হবে। তোমার একটু যদি থিওরিটিক্যাল নলেজ না থাকে তুমি কিভাবে দেবে সেটা? তোমার তো একদম হুবহু বই থেকে যা পড়ে যাবে তা আসবে না। এমসিকিউ বইতে যা পড়ে গেলে সেটা তো সব এক্স্যাক্টলি সেম তো আসবে না, ঘুরিয়ে আসবে। সেটার জন্য তো থিওরিটিক্যাল নলেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার তো মনে হয় আমিও আমিও এমনকি এরকম ভাবেই নিজেকে প্রিপারেশন নিয়েছিলাম। ঠিক আছে, আমার এমএসসি বলো পোস্ট বেসিক, আমি সবেতেই এরকম ভাবেই আমি প্রিপেয়ার হয়েছিলাম। থিওরি পড়তেই হবে। ঠিক আছে, চলো আমি তোমাদের শর্ট করে করেই যেটুকুনি দরকার এবং হাইলাইটও করে দিচ্ছি, যেটা তোমাদের আরো বেশি লাগবে। তবু মোটামুটি একটু রিডিং দিয়ে একটু নলেজটা নিয়ে যেও, সেই জন্য একটা শর্ট শর্ট করে নোট বানিয়ে দিচ্ছি, একদম শুধু এক কথায় ইম্পর্টেন্টটা না লিখে। হ্যাঁ, চলো এবার নেক্সটে যাচ্ছি। দেখো
ফেজেস অফ ল্যাকটেশন, এইগুলো সব, এই ফেজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আসে। যেমন দ্য ফিজিওলজিক্যাল বেসিস অফ ল্যাকটেশন ইজ ডিভাইডেড ইনটু 4 phases। বলছে 4টে ফেজ হয়, ঠিক আছে। প্রথমে বলছে ম্যামোজেনেসিস, যেটা হচ্ছে প্রিপারেশন অফ ব্রেস্ট। ম্যামোজেনেসিস কাকে বলছে? প্রিপারেশন অফ ব্রেস্ট। এই টার্মগুলো ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে কোশ্চেন আসতে পারে। ম্যামোজেনেসিস হচ্ছে প্রিপারেশন অফ ব্রেস্ট, ল্যাক্টোজেনেসিস হচ্ছে সিনথেসিস অ্যান্ড সিক্রেশন ফ্রম দ্য ব্রেস্ট অ্যালভিওলাই, ঠিক আছে। ল্যাক্টোজেনেসিস তাহলে কি? সিনথেসিস অ্যান্ড সিক্রেশন ফ্রম দ্য ব্রেস্ট অ্যালভিওলাই। আর গ্যালাক্টোকাইনেসিস মানে ইজেকশন অফ মিল্ক, মিল্ক ইজেকশনকে বলছেন। গ্যালাক্টোপয়সিস মানে মেনটেনেন্স অফ ল্যাকটেশন, মেনটেনেন্স অফ ল্যাকটেশন। এটা ডিসি দত্ততে এগুলো আছে। এবার দেখো ম্যামোজেনেসিস কি বলছে। প্রেগনেন্সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ রিমার্কেবল গ্রোথ অফ বোথ দ্য ডাক্টাল অ্যান্ড লোবিলো অ্যালভিওলার সিস্টেম। বলছে প্রেগনেন্সিতে আমরা দেখেছি যে ব্রেস্টের ডাক্ট এবং অ্যালভিওলাই যে আছে সেগুলোর মধ্যে রিমার্কেবল একটা গ্রোথ দেখা যায়, ডেভেলপমেন্ট দেখা যায়। কেন? যাতে হচ্ছে ব্রেস্ট মিল্কটা সিক্রেশন করতে পারে, বেবির যাতে হচ্ছে নিডটাকে ফুলফিল করতে পারে, সেই জন্য এই রিমার্কেবল গ্রোথটা হয়ে থাকে। এবার দেখো ল্যাক্টোজেনেসিস। Through some secretory activity is evident colostrum during pregnancy and accelerated following delivery। বলছে যদিও সিক্রেটারি অ্যাক্টিভিটি শুরু হয়ে যাচ্ছে প্রেগনেন্সি থেকে, যেটা কোলোস্টাম আমরা এক্সপ্রেস করতে পারছি, কিন্তু এটা অ্যাসিলারেট হচ্ছে বা অ্যাকচুয়াল যে মিল্কটা, ম্যাচিওর যে মিল্কটা, সেটা কিন্তু সিক্রেশন স্টার্ট হচ্ছে 3rd বা 4th পোস্টপার্টাম ডে থেকে। ম্যাচিওর মিল্কটা তাহলে সিক্রেশন শুরু হচ্ছে 3rd বা 4th পোস্টপার্টাম ডে থেকে। In spite of a high prolactin level during pregnancy, milk secretion is kept in abeyance। বলছে যদিও প্রেগনেন্সিতে আমরা জানি প্রোল্যাক্টিন লেভেলটা হাই থাকে, কিন্তু মিল্ক সিক্রেশন হয় না, সেরকম ভাবে মিল্ক সিক্রেশন হয় না। আচ্ছা, probably the steroid, estrogen and progesterone circulating during pregnancy make the breast tissue unresponsive to prolactin। আচ্ছা, কেন সেটা হচ্ছে যে প্রোল্যাক্টিনটা কাজ করতে পারছে না? কেননা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন যেহেতু প্রেগনেন্সিতে বেশি থাকছে, সেটা ব্রেস্ট টিস্যুকে আনরেসপন্সিভ রাখছে প্রোল্যাক্টিনে, মানে ব্রেস্ট টিস্যু প্রোল্যাক্টিনে রেসপন্স করছে না, তাই জন্য মিল্ক সিক্রেশন হচ্ছে না। ঠিক আছে, কেন মিল্ক সিক্রেশন হয় না ডিউরিং প্রেগনেন্সিতে? কেননা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন লেভেলটা হাই থাকছে, যেটা ফলে প্রোল্যাক্টিন কাজ করতে পারে না, ওই সময় মিল্ক সিক্রেশন করতে পারে না। When the estrogen and progesterone are withdrawn following delivery, prolactin begins its milk secretory activity in previously fully developed mammary glands। এবার যখন এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন ডেলিভারির পর লেভেলটা ড্রপ করতে শুরু করে, তাই তো যখন ড্রপ করছে তখন এই প্রোল্যাক্টিন কি করে? প্রোল্যাক্টিন তার এবার কাজটা শুরু করতে পারছে। ফুললি ডেভেলপ ম্যামারি গ্ল্যান্ড মানে আগে থেকে যেটা প্রিপেয়ার হয়ে আছে, যে গ্রোথ ডেভেলপমেন্ট গুলো হয়ে আছে, সেই ম্যামারি গ্ল্যান্ডের উপর এবার কাজ করতে শুরু করছে, মিল্ক হচ্ছে প্রডিউস করা শুরু করছে। এবার বলছে দেখো, প্রোল্যাক্টিন, ইনসুলিন, গ্রোথ হরমোন অ্যান্ড গ্লুকোকর্টিকয়েড আর দ্য ইম্পর্টেন্ট হরমোন ইন দিস স্টেজ। এই হরমোনগুলোর নামগুলো পড়বে, যে এই কোন ফেজে কোন কোন হরমোনগুলো দরকার, ঠিক আছে। প্রোল্যাক্টিন, ইনসুলিন, গ্রোথ হরমোন, গ্লুকোকর্টিকয়েড, এগুলো এই স্টেজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হরমোন, ল্যাক্টোজেনেসিসে ইম্পর্টেন্ট হরমোন। দ্য সিক্রেটরি অ্যাক্টিভিটি ইজ এনহ্যান্সড ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি বাই অলসো গ্রোথ হরমোন, থাইরক্সিন অ্যান্ড ইনসুলিন। এছাড়াও হচ্ছে তোমার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এই সিক্রেটারি অ্যাক্টিভিটিটা এনহ্যান্স হয়ে থাকে গ্রোথ হরমোন, থাইরক্সিন, ইনসুলিন এগুলোর দ্বারাও। For milk secretion to occur, nursing effort is not essential। তাহলে মিল্ক সিক্রেশনের জন্য কোনো নার্সিং এফর্ট লাগে না। তাহলে ল্যাক্টোজেনেসিস জিনিসটা কি বলো? ম্যামোজেনেসিস। দেখো, ম্যামোজেনেসিস হচ্ছে তাহলে ব্রেস্ট টিস্যুর যে গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে, সেটাকে বলা হয় ম্যামোজেনেসিস। ম্যামোজেনেসিস ইজ প্রিপারেশন অফ ব্রেস্ট টিস্যু, ঠিক আছে। ল্যাক্টোজেনেসিসটা কি? সিনথেসিস অ্যান্ড সিক্রেশন ফ্রম দ্য ব্রেস্ট অ্যালভিওলাই। ব্রেস্ট মিল্কটা যে সিনথেসিস হচ্ছে এবং সিক্রেশন হচ্ছে অ্যালভিওলাই থেকে, সেটাকে বলা হয় ল্যাক্টোজেনেসিস। এই ল্যাক্টোজেনেসিসের মধ্যে কি বলছে? যে ল্যাক্টোজেনেসিস হচ্ছে যে ডিউরিং প্রেগনেন্সিও প্রোল্যাক্টিন লেভেলটা হাই থাকছে, কিন্তু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হাই থাকার জন্য সেটা কাজ করতে পারে না। যখন আফটার বার্থ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ড্রপ করছে, তখন প্রোল্যাক্টিনটা তার কাজ শুরু করছে এবং মিল্কটাকে প্রডিউস করছে।
তাই জন্য অ্যাকচুয়াল ম্যাচিওর মিল্কটা সিক্রেশন শুরু হচ্ছে 3rd 4th পোস্টপার্টাম ডে থেকে। ঠিক আছে, আর যে হরমোনগুলো এখানে হেল্প করে, প্রোল্যাকটিন, ইনসুলিন, গ্রোথ হরমোন, গ্লুকোকর্টিকয়েড, এগুলো দেখবে। আচ্ছা, এবার দেখো গ্যালাক্টোকাইনেসিস। গ্যালাক্টোকাইনেসিস মানে কি, এটা ইম্পর্টেন্ট। গ্যালাক্টোকাইনেসিস হচ্ছে ইজেকশন অফ মিল্ক, এটা আসে, এই টার্মটা ভালো করে দেখবে। গ্যালাক্টোকাইনেসিস হচ্ছে ইজেকশন অফ মিল্ক। ঠিক আছে, এবার বলছে ডিসচার্জ অফ মিল্ক from the mammary glands depends not only on the suction exerted by the baby during sucking। বলছে এই যে মিল্কটা ডিসচার্জ হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড থেকে, সেটা শুধুমাত্র যে বেবি সাক করছে সেটার উপর ডিপেন্ড করে না, তার সাথেও একটা কন্ট্রাকশনের উপরও ডিপেন্ড করছে। ঠিক আছে, যেটা হেল্প করবে মিল্কটাকে অ্যালভিওলাই থেকে ডাক্টে পাঠাতে। ঠিক আছে, তাহলে এই মিল্কটা যে ইজেকশন হচ্ছে সেটা শুধু বেবি সাকিং হলেই সেটা সাফিসিয়েন্ট নয়, বেবির সাকিং এর সাথে সাথে একটা কন্ট্রাকশন মানে অক্সিটোসিন হরমোন যেটা এই কন্ট্রাকশনে হেল্প করে, সেটাও দরকার। ঠিক আছে, এই দুটো মিলিয়ে ইজেকশন অফ মিল্কটা হচ্ছে। এবার দেখো অক্সিটোসিন ইজ মেজর গ্যালাক্টোকাইনেটিক হরমোন, এটা খুব ইম্পর্টেন্ট। অক্সিটোসিন হচ্ছে মেজর গ্যালাক্টোকাইনেটিক হরমোন ডিউরিং সাকিং। এবার কি হয় এই প্রসেসটাতে দেখো, ডিউরিং সাকিং বেবি যখন শাক করছে একটা কন্ডিশন রিফ্লেক্স সেট আপ হচ্ছে, মানে বেবি শাক করলো, এবার সেখানে হচ্ছে নার্ভগুলো তখন স্টিমুলেট হচ্ছে, তো ব্রেস্টে যে নার্ভগুলো রয়েছে সেগুলো তখন স্টিমুলেট হয়, সেন্সরি নার্ভগুলো স্টিমুলেট হচ্ছে বেবির শাকিং এর ফলে। অ্যাসেন্ডিং ইম্পালস ফ্রম দ্য নিপল অ্যান্ড অ্যারিওলা পাস ভায়া থোরাসিক সেন্সরি 4th 5th 6th অ্যাফারেন্ট নিউরাল আর্ক টু দ্য হাইপোথ্যালামাস। তখন ওই সেন্সেশনটা, ওই ইম্পালসটা স্পাইনাল কর্ডে গেল, ব্রেস্ট থেকে স্পাইনাল কর্ডে গেল, গিয়ে ওখানে হচ্ছে তোমার যে সেন্সরি নার্ভ আছে, থোরাসিক হচ্ছে 4th 5th 6th, এই নার্ভের মাধ্যমে চলে গেল হাইপোথ্যালামাসে। ঠিক আছে, তাহলে যে বেবি যখন শাক করলো সেই ইম্পালসটা নিপল থেকে চলে গেল স্পাইনাল কর্ডের, তারপর সেখান থেকে থোরাসিক 4th 5th 6th এই নার্ভ দিয়ে চলে গেল হাইপোথ্যালামাস। এবার কি হবে, অক্সিটোসিন ইজ লিবারেটেড ফ্রম দ্য posterior pituitary, produces contraction of the myoepithelial cells of the alveoli and the duct containing the milk। এবার হাইপোথ্যালামাসে যে গেল, ওখানে যাওয়ার পর ওখানে হচ্ছে তোমার দুটো হচ্ছে হাইলি স্পেশালাইজড নিউক্লিয়াই থাকে, ওইগুলো কি করে অক্সিটোসিনটাকে ফর্ম করছে, অক্সিটোসিনটাকে ফর্ম করলো, করে সেটাকে পস্টেরিয়র পিটুইটারিতে পাঠিয়ে দেয়, যেখান থেকে অক্সিটোসিনটা রিলিজ হয়। পস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন রিলিজ হচ্ছে। এবার অক্সিটোসিন রিলিজ হওয়ার পর কি হয়, অক্সিটোসিন এবার ওখান থেকে যে রিলিজ হলো, তারপরে ও ব্রেস্টে আসলো, এসে হচ্ছে তোমার একটা ব্রেস্টের যে মায়োএপিথেলিয়াল সেলগুলো থাকে সেগুলোকে স্টিমুলেট করে, স্টিমুলেট করার ফলে মিল্কটা অ্যালভিওলাই থেকে, যেখানে এসে তোমার ল্যাক্টো হচ্ছে জেনেসিসে অ্যালভিওলাইতে এসে মিল্কটা জমেছিল, সেখান থেকে এবার ডাক্টের দিকে ইজেক্ট করলো মিল্কটাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দিস ইজ দ্য মিল্ক ইজেকশন বা মিল্ক লেট ডাউন রিফ্লেক্স, এটাকেই কিন্তু মিল্ক লেট ডাউন রিফ্লেক্স বলছে এই প্রসেসটাকে। whereby the milk is forced down into the ampulla of the lactiferous duct where from it can be expressed by the mother or sucked out by the baby। এবার বলছে এই যে ডাক্টে পাঠালো, সেখান থেকে ওই মেজর যে ডাক্ট আছে ল্যাক্টিফেরাস ডাক্ট, ওটা দিয়ে এবার এক্সপ্রেসড হচ্ছে মিল্কটা, আর বেবি তখন শাকিং মানে সেটাকে শাকড আউট করতে পারছে। এবার প্রেজেন্স অফ দ্য ইনফ্যান্ট or infant cry can induce let down without sucking। এবার বলছে সাকিং ছাড়াও বেবির যে ক্রাই করলেও এই লেট ডাউন রিফ্লেক্সটা কিন্তু জেনারেট করে। এবার দেখো বলছে দ্য মিল্ক ইজেকশন রিফ্লেক্স ইজ ইনহিবিটেড বাই সাম ফ্যাক্টরস সাচ আস পেন, অ্যাংজাইটি, ব্রেস্ট এনগর্জমেন্ট, অ্যাডভার্স সাইকিক কন্ডিশন, ডিপ্রেশন, এগুলো। এই যে মিল্ক ইজেকশন যে রিফ্লেক্সটা, এটা ইনহিবিটেড হয়ে থাকে, প্রিভেন্ট হয়ে থাকে বা কমে যায় কিছু ফ্যাক্টরসের দ্বারা। কি কি সেটা, পেন, ঠিক আছে, অ্যাংজাইটি, মায়ের যদি পেন হয় খুব, অ্যাংজাইটি থাকে, ব্রেস্ট যদি এনগর্জ থাকে, কিছু কিছু সাইকিক কন্ডিশন, মায়ের যেমন পোস্টপার্টাম ব্লুজ বা ডিপ্রেশন যদি ডেভেলপ করে, সেক্ষেত্রে কিন্তু এই রিফ্লেক্সটা কিন্তু তখন ইনহিবিটেড করছে। আচ্ছা এবার যে এই পিকচারটা আছে এটা দেখো, পিকচারটাতে প্রথমে বলছে এই যে নিপিলের এদিকে দেখো সাকিং মিল্ক, বেবি মিল্কটা সাক করলো, দেখো তারপর হচ্ছে যে ইম্পালসটা যাচ্ছে স্পাইনাল কর্ডে, ওখান থেকে যে T4 T5 T6 লেখা আছে দেখো, ওই নার্ভ দিয়ে চলে গেল হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে যাওয়ার পর ওখান থেকে অক্সিটোসিনটা ফর্ম হলো, হয়ে এই যে পিটুইটারি দেখো
অ্যান্টেরিয়র আর পস্টেরিয়র দুটো অ্যারো করেছে, তার মধ্যে পস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন এবার রিলিজ হলো, হয়ে সেটা ইউটেরাসে গিয়েও কাজ করছে, আবার ব্রেস্টের ওপরও কাজ করছে, আর একটা জিআই সিস্টেমের ওপর কাজ করে। ইউটেরাসে গিয়ে কি কাজ করে, যেটা কালকে বলেছিলাম যে বেবি বার্থ বা প্লাসেন্টা ডেলিভারি হওয়ার পর ইউটেরাসটাকে কন্ট্রাক্ট হতে হয়, তো না হলে তো ব্লিডিং স্টপ করা যাবে না। এবার সেটাতে হেল্প করছে কিন্তু অক্সিটোসিন। ঠিক আছে, এই অক্সিটোসিন তখন হচ্ছে প্রচুর পরিমাণে রিলিজ হচ্ছে, হয়ে মায়োমেট্রিয়ামের ওপর কাজ করছে। কেন, মায়োমেট্রিয়ামে কিন্তু অক্সিটোসিন রিসেপ্টর প্রেজেন্ট থাকে, সেই রিসেপ্টর গুলো যেহেতু প্রেজেন্ট রয়েছে, অক্সিটোসিন ওখানে গিয়ে মায়োমেট্রিয়ামকে কন্ট্রাকশন করছে এবং তার ফলে ব্লিডিংসটা স্টপ হচ্ছে। আচ্ছা, আর এদিকে এবার ব্রেস্টে এসে কি করলো, ব্রেস্টে যে মায়োএপিথেলিয়াল সেলগুলো থাকে সেগুলোকে স্টিমুলেট করলো, করে অ্যালভিওলাই থেকে ডাক্টে বা ল্যাক্টিফেরাস ডাক্টের মাধ্যমে মিল্কটাকে ইজেক্ট করলো। এটাই হচ্ছে প্রসেসটা, লেট ডাউন রিফ্লেক্স বলছে এটাকে, এটা গ্যালাক্টোকাইনেটিক প্রসেস। এবার দেখো গ্যালাক্টোপয়েসিস। প্রোল্যাকটিন অ্যাপিয়ার্স টু বি দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট গ্যালাক্টোপয়েটিক হরমোন। এখানে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট গ্যালাক্টো বা সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট গ্যালাক্টোকাইনেটিক হরমোন, গ্যালাক্টোপয়েটিক হরমোন কোনটা, প্রোল্যাকটিন। ইম্পর্টেন্ট এটা, যে গ্যালাক্টোপয়েটিক হরমোন কোনটা, প্রোল্যাকটিন। For maintenance of effective and continuous lactation, frequency of sucking is essential. বলছে একটা যাতে কন্টিনিউ এবার মেনটেন করা যায় এই ল্যাকটেশনটাকে, তার জন্য আমার এই প্রোল্যাকটিনটাকে লাগবে। ঠিক আছে, আর সেই সাথে কি লাগবে, ফ্রিকোয়েন্সি অফ সাকিং অফ দ্য বেবি। বেবি যত শাক করবে তত প্রোল্যাকটিনটা তোমার হচ্ছে মিল্কটাকে প্রডিউস করবে তত বেশি। মানে যেই হচ্ছে মিল্কটা বেরিয়ে এলো ডাক থেকে, তারপরে আবার মিল্ক প্রডিউস শুরু হয়ে যাবে প্রোল্যাকটিন দ্বারা। ঠিক আছে, তাই জন্য প্রোল্যাকটিন আর বেবির শাকিং এই দুটোই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দরকার এই মেনটেনেন্সের জন্য। It is not only essential for the removal of milk from the glands, but it also causes the release of prolactin. এই যে বেবি যে সাক করবে তার ফলে যে শুধু মিল্ক বেরোচ্ছে তা নয়, প্রোল্যাকটিনটাকেও রিলিজ করছে, যেটার ফলে আরো মিল্ক প্রডিউস হচ্ছে। আচ্ছা, এবার বলছি ডিস্টেনশন অফ দ্য অ্যালভিওলাই বাই রিটেন মিল্ক ইজ ডিউ টু ফেলিওর অফ ল্যাকটেশন। এবার ফেলিওর অফ ল্যাকটেশনটা কি, যখন ধরো মা বেবিকে ঠিক মতো মিল্ক সিক্রেশন হচ্ছে না, বেবি ফিড করতে পারছে না, এইসব যদি হয় তাহলে তখন কি হবে, অ্যালভিওলাইটা আরো ডিস্টেন্ডেড হবে, রিটেন মিল্কটা ওখানে রিটেন করবে এবং অ্যালভিওলাইটা ডিস্টেন্ডেড হচ্ছে। ঠিক আছে, সেটা কিন্তু বেস্ট এনগর্জমেন্ট করবে। আচ্ছা, দিস কজেস ডিক্রিজ ইন মিল্ক সিক্রেশন বাই দ্য অ্যালভিওলার এপিথেলিয়াম। এর ফলে মিল্ক সিক্রেশনটাও কমে যাবে। দেখো বলছে ডাক্টাল অ্যান্ড অ্যালভিওলার ডিস্টেনশন ডিউ টু ফেলিওর অফ মিল্ক ট্রান্সফার বা শাকিং ইজ আ কজ অফ ল্যাকটেশন ফেলিওর। এবার বলছে এই যে শাকিং ধরো বেবি যদি না করে, হ্যাঁ, এবার তাহলে বা হচ্ছে যে অন্য কিছু কারণে মায়ের কিছু হচ্ছে প্রবলেম আছে, ধরো মেডিকেল বা কোনো আদার কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিন্তু মিল্ক প্রোডাকশনটা কমবে, প্রোল্যাকটিনটা কমবে, ল্যাকটেশন ফেলিওর হবে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজে বলছে যে দ্য অ্যান্টিবডিজ IgA অ্যান্ড হরমোনাল ফ্যাক্টরস ল্যাক্টোফেরিন প্রোভাইডস ইমিউনোলজিক্যাল ডিফেন্স টু দ্য নিউবর্ন। বলছে আমি বললাম যে এতে প্রচুর পরিমাণে IgA থাকে। ঠিক আছে, এই IgA, ল্যাক্টোফেরিন, লিউকোসাইডস, তারপরে এইগুলো কি করে, ইমিউনোলজিক্যাল ডিফেন্স দিচ্ছে বেবিকে। তাই জন্য বেবি বর্নের পর দেখবে প্রথম কিছু মাস বেবির ইনফেকশনের চান্সটা কম থাকে। ঠিক আছে, কেননা মায়ের থেকে এই যে ইমিউনোলজিক্যাল যে ডিফেন্সটা বেবির কাছে যাচ্ছে মিল্কের, ব্রেস্ট মিল্কের মাধ্যমে। It has laxative action on the baby because of large fat globules. এই বেবির একটা লাক্সেটিভ অ্যাকশনও এটা হচ্ছে বেবির ওপর করে, মানে তার হচ্ছে যে এই সময় কনস্টিপেশন গুলো প্রিভেন্ট করে, ব্রেস্ট মিল্ক কনস্টিপেশন প্রিভেন্ট করে, বেবির হচ্ছে ডাইজেশন ভালো হয়, ঠিক আছে, স্লিপ ভালো হচ্ছে, এইগুলো। এবার বলছি ইনঅ্যাডিকুয়েট মিল্ক প্রোডাকশন, যেটাকে ল্যাকটেশন ফেলিওর বলে। এটা ইম্পর্টেন্ট, ইনঅ্যাডিকুয়েট মিল্ক প্রোডাকশনটাকে কি বলছে, ল্যাকটেশন ফেলিওর। It may be due to infrequent sucking or due to endogenous suppression of prolactin. ঠিক আছে, বেবি ইনফ্রিকুয়েন্ট সাকিং করছে, ঠিক আছে, অনেকক্ষণ ছাড়া ছাড়া বেবিকে ফিড করাচ্ছে, বা হচ্ছে বেবি শাক করছে না, এক্ষেত্রে কি হচ্ছে, প্রোল্যাকটিনের যে প্রোডাকশনটা সেটা কমে যাচ্ছে। ঠিক আছে, এবার কি হয়, এর ফলে হচ্ছে তোমার মানে মিল্ক যেহেতু প্রোডাকশন কমে যাচ্ছে, তাই জন্য হচ্ছে ল্যাকটেশন ফেলিওর দেখা যাচ্ছে, ইনঅ্যাডিকুয়েট মিল্ক প্রোডাকশন হচ্ছে। আর পেন, অ্যাংজাইটি, ইনসিকিউরিটিও যদি থাকে, সেটাও কিন্তু প্রোল্যাকটিনের প্রোডাকশনটাকে কমিয়ে দেয়।
আনরেস্ট্রিক্টেড বা ফ্রিকুয়েন্ট ফিডিং অ্যাট শর্ট ইন্টারভালস 2 to 3 hours ইজ হেল্পফুল। বলছে আনরেস্ট্রিক্টেড বা হচ্ছে এখন বলা হয় ডিমান্ড ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে যখনই কাঁদবে তখনই তাকে হচ্ছে খাওয়াতে হবে, ঠিক আছে? এটা ল্যাকটেশনটা মেনটেন করার জন্য খুব ইম্পর্টেন্ট। এবার কি কি ড্রাগ দেওয়া হয় মিল্ক প্রোডাকশনের জন্য? ধরো এখন বেশিরভাগ মারাই কমপ্লেন করে যে মিল্ক আসছে না, বেবি হচ্ছে যে শাক করছে না। হ্যাঁ, এবার মিল্ক প্রোডাকশনটা আরো ইমপ্রুভ করার জন্য কি করতে হবে? একটা ড্রাগ দেওয়া হয়। প্রথমে হচ্ছে দেখো, যদি কেউ কোনো মা কমপ্লেন করে তাকে আমরা কি অ্যাডভাইস দিই? বেশি করে জল খেতে বলি। তারপর ব্রেস্ট ফিড করানোর আগে বলা হয় 1 গ্লাস জল খেতে বেশি করে। হ্যাঁ, তারপরে মাকে দুধ খেতে বলা হয়। এই জিনিসগুলোর সাথে সাথে ধরো এগুলো করেও হচ্ছে না, তখন হচ্ছে ড্রাগ দেওয়া হয়। সব থেকে কমন কি ড্রাগ দেয় বলো মিল্ক প্রোডাকশনের জন্য? সব থেকে কমন রেগল্যান দেওয়া হয়। রেগল্যান দেওয়া হয়, ঠিক আছে? 10 mg করে থ্রাইস ডেইলি দেওয়া হয় রেগল্যান। এটা হচ্ছে তোমার মিল্ক প্রোডাকশনে হেল্প করে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেটোপ্রোপোমাইড দেওয়া হয়। আর সালপিরাইড দেওয়া হয়, ডোপামিন অ্যান্টাগনিস্ট। আচ্ছা, ডোমপেরিডন দেওয়া হয়। এগুলো হচ্ছে এফেক্টিভ ফাউন্ড হয়েছে প্রোলাক্টিন লেভেলটাকে ইনক্রিজ করতে। এছাড়া ইন্ট্রান্যাজাল অক্সিটোসিনও দেওয়া হয়, এটাও তোমার কন্ট্রাক্ট করছে মায়োপিথেলিয়াল সেলকে এবং লেট ডাউন রিফ্লেক্সটা ঘটাচ্ছে। ঠিক আছে, তাহলে কি কি ড্রাগ দেওয়া হচ্ছে? একটা হচ্ছে মেটোপ্রোপোমাইড দেওয়া হয়, এছাড়া সালপিরাইড দেওয়া হয়, ডোমপেরিডন দেওয়া হচ্ছে, ইন্ট্রান্যাজাল অক্সিটোসিন দেওয়া হয় মিল্ক ইমপ্রুভ করতে। এগুলোকে গ্যালাক্টোগক্স বলে, ঠিক আছে? এবার দেখো ল্যাকটেশন সাপ্রেশন। ব্রোমোক্রিপ্টিন ইনহিবিটস প্রোল্যাকটিন সিক্রেশন। ব্রোমোক্রিপ্টিন দেওয়া হয়, এটা প্রোল্যাকটিন সিক্রেশনটাকে ইনহিবিট করে। এবার কিছু কিছু ক্ষেত্রে আমার কি মিল্কটাকে হচ্ছে কমিয়ে দেওয়ার দরকার হয়, মিল্কটাকে বন্ধ করে দেওয়ার দরকার হয়। ধরো বেবি স্টিল বর্ন হলো, ঠিক আছে? সেক্ষেত্রে তো মিল্কটাকে যদি না সাপ্রেস করা হয় তাহলে এনগর্জ বেস্ট হয়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে, সেই থেকে অনেক রকম অ্যাবসেস ফর্ম করবে। এবার সেইগুলো যাতে না হয়, বা মায়ের কোনো মেডিকেল কন্ডিশন আছে, সেক্ষেত্রে হচ্ছে যাতে ব্রেস্ট ফিড করানো যাবে না, কন্ট্রা ইন্ডিকেটেড, সেক্ষেত্রে ল্যাকটেশন সাপ্রেশন করতে হয়। এবার সেটার জন্য কি ড্রাগ ইউজ করা হয়? ব্রোমোক্রিপ্টিন দেওয়া হয়, ঠিক আছে? ইট ইজ গিভেন ওরালি 2.5 mg ডেইলি ফর 2 to 3 days। তাহলে এটা দেওয়া হয় কত? 2.5 mg করে 2 থেকে 3 দিন। আর কন্ট্রা ইন্ডিকেশনস যদি কিছু থাকে, যেমন হাইপার টেনশন, ইনপিওপেরিয়াম, সিজার্স, কার্ডিয়াক ভালভোপ্যাথি, এইগুলোতে হচ্ছে যদি এইসব জিনিসগুলো, বা হচ্ছে তোমরা যেটা কালকে বলেছিলে সার্ভাইকাল ক্যান্সার বা কোনো ক্যান্সার যদি থাকে, ঠিক আছে, তার হচ্ছে কেমো চলছে, তখন হচ্ছে তোমার দেওয়া হয় না। ধরো ব্রেস্টে অ্যাবসেস রয়েছে। হুম, আচ্ছা, এবার দেখো কম্পোজিশন অফ কোলোস্টাম। কোলোস্টাম আর ব্রেস্ট মিল্কের মধ্যে কি থাকছে? ওয়াটার হচ্ছে, ওয়াটার থাকে, কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে, আর প্রোটিন থাকে, ঠিক আছে? তাহলে এর কনস্টিটিউয়েন্টস গুলো কি কি থাকে এদের এই ব্রেস্ট মিল্ক বা কোলোস্টামের মধ্যে? ওয়াটার থাকছে, কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে, প্রোটিন থাকে। আচ্ছা, এবার কোলোস্টামের মধ্যে কতটা ওয়াটার থাকে? 86% থাকছে। আর কার্বোহাইড্রেট থাকে কত? 3.2। আর ফ্যাট থাকছে 2.3। আর তোমার প্রোটিন থাকছে 8.6। তাহলে কোলোস্টামের মধ্যে ওয়াটারটা দেখো অনেক বেশি থাকে, 86 থাকে। তাই জন্য হচ্ছে যে এই যে কোলোস্টাম বা বেস মিল্কের মধ্যে ওয়াটারটা যেহেতু এত বেশি পরিমাণে থাকে, তাই জন্য কিন্তু এক্সট্রা কোনো ওয়াটারের দরকার হয় না বেবির, ঠিক আছে? ব্রেস্ট মিল্কই তার জন্য যথেষ্ট। তাই জন্য যখন ব্রেস্ট মিল্ক খাওয়াবে, এক্সক্লুসিভ যখন ব্রেস্ট ফিডিং করাবে, বেবিকে কিন্তু বাইরে থেকে কোনো রকম কিছু, মধু বলো, জল বলো, কিছুই বাইরে থেকে দেওয়া হয় না, এগুলো সবই বারণ করা হয় মাকে। আচ্ছা, কার্বোহাইড্রেট কত থাকছে? 3.2, ফ্যাট থাকছে 2.3, আর প্রোটিনও থাকে। প্রোটিন দেখো কত বেশি থাকে, 8.6 থাকে, ঠিক আছে? আর ব্রেস্ট মিল্কের মধ্যে কতটা ওয়াটার থাকছে? 87, আরো একটু বেশি থাকে। কার্বোহাইড্রেটও বেশি থাকছে কোলোস্টামের থেকে। আচ্ছা, 7.5 থাকে। তারপরে দেখো ফ্যাট কত থাকছে? 3.2। এটা তোমার ডিসি ডটে 4.2 আছে, ঠিক আছে? এটা 4.2 হবে। ফ্যাটটা একটু লিখে নাও, ফ্যাটটা হচ্ছে ব্রেস্ট মিল্কে থাকছে 4.2। একটু লিখে নাও এটা, যে ব্রেস্ট মিল্কের মধ্যে ফ্যাট থাকছে 4.2।
আচ্ছা, প্রোটিন থাকছে 1.2, প্রোটিনটা এতে কম থাকছে। তাহলে তাহলে কোলেস্টেরলের তুলনায় ব্রেস্ট মিল্কে ওয়াটার তাহলে একটু বেশি থাকছে, কার্বোহাইড্রেট বেশি থাকে, ফ্যাটও বেশি থাকছে, আর প্রোটিনটা কম থাকে। প্রোটিনটা কিন্তু বেশি থাকে কোলেস্ট্রাম। তাই জন্য কিন্তু মাকে ওই প্রথম যে থিক ইয়েলোইশ মিল্কটা, ওই কোলেস্ট্রামটা কিন্তু অবশ্যই খাওয়াতে বলা হয়। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিনও থাকে, ইমিউনোগ্লোবিলিনও প্রচুর পরিমাণে থাকে। আচ্ছা, এবার দেখো অ্যাডভাইস, হ্যাঁ লিথিয়াম থেরাপি এইসব চলে, খাওয়ানো হয় না। আচ্ছা, এবার অ্যাডভাইস টু প্রমোট ল্যাকটেশন। ল্যাকটেশনের জন্য, ল্যাকটেশনটাকে প্রমোট করার জন্য কি কি অ্যাডভাইস দেবে? আচ্ছা বলো তোমরা কি কি অ্যাডভাইস দিতে মাকে, বলো। দাঁড়াও, মাইকটা অন করছি। বলো কি কি অ্যাডভাইস মাকে দিতে। বলবো? হ্যাঁ বলো। মাকে আমরা প্রথমেই হেলথ এডুকেশন দেবো যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করার আগে ব্রেস্টটাকে পুরো ক্লিন করে নিতে এবং বাচ্চার মুখটাকে ক্লিন করে নিতে, যাতে ব্রেস্টের মধ্যে যে নোংরা লেগে থাকে সেগুলো বাচ্চার মুখে যেন না যায়। আপনাকে এই এডুকেশন দেবো, যেমন 6 মাস পর্যন্ত যেন কন্টিনিউ নেক্সট ব্রেস্ট ফিডিং করাতে হবে। হ্যাঁ, আর হচ্ছে ব্রেস্ট ফিডিং এর আগে কিন্তু মাকে 1 গ্লাস জল খেয়ে সবসময় বসতে বলা হয়, তাতে ব্রেস্ট মিল্ক সিক্রেশনটা ভালো হয়, এটাও অ্যাডভাইস করা হয়। আর এছাড়া হচ্ছে তোমার ব্রেস্ট মিল্ক মানে পজিশনটা মাকে একটু শেখাতে হবে। হ্যাঁ, পজিশনটা ভেরি ইম্পর্টেন্ট। ইনকারেক্ট যদি পজিশনে রাখে তাহলে সেক্ষেত্রে হবে না, ঠিকমতো বেবি সাক করতে পারবে না, মিল্ক আসবে না। হ্যাঁ, আর আচ্ছা একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এর পরে অবশ্যই বাচ্চাকে আমি সবসময় বার্পিং করাতে বলবো। বার্পিংটা কিভাবে করাতে হয় দেখিয়ে দিতে হবে, ওটাও খুব ইম্পর্টেন্ট, নাহলে ডাইজেশনটা ঠিকঠাক হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমি বলছি দেখো, put baby to feed at breast as soon as possible after birth, preferably in the delivery room. আচ্ছা, এখন তো ওটাই বলছে, মানে সিজার হচ্ছে ধরো বা ডেলিভারি হচ্ছে, তারপর কিন্তু বেবি আউট হয়ে গেল, বেবির কিন্তু ব্রেস্ট ফিডিং তৎক্ষণাৎ স্টার্ট করে দিতে বলছে কিন্তু, ঠিক আছে? মানে আগে যেরকম ছিল যে বেবিকে ভালো করে পরিষ্কার করে তারপরে মায়ের স্টিচ হয়ে গেল, এ হয়ে গেল, তারপরে বেবিকে দিলাম ব্রেস্টে, এখন কিন্তু তা নয়। এখন বেবির কিন্তু আউটের পর সাথে সাথে কিন্তু মাকে মায়ের অ্যাবডোমেনে দিল বেবিকে এবং ব্রেস্ট ফিড শুরু করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ ইম্পর্টেন্ট ফর দ্য মাদার, বেবি অ্যান্ড ফর মিল্ক প্রোডাকশন। আচ্ছা, এবার বলছে মাদার মে লাই ডাউন, সিট অন আ বেড, চেয়ার অর ফ্লোর টু ব্রেস্ট ফিড হার বেবি। আমরা সাধারণত কিন্তু মাকে বসেই খাওয়াতে বলবো, ঠিক আছে? মাকে বসেই অ্যাডভাইস করবো খাওয়াতে, আর বাচ্চার মাথাটা উঁচু করে খাওয়াতে হবে। আর ব্রেস্ট ফিড ডিউরিং ডে অ্যান্ড নাইট অ্যাটলিস্ট 8 to 10 টাইমস অ্যান্ড হোয়েনেভার বেবি ক্রাইস উইথ হাঙ্গার। সাধারণত বলা হয় ডে এবং নাইটে, নাইটেও খাওয়াতে হবে। নাইটেও যদি হচ্ছে যে সে ক্রাই করে, ডিমান্ড ফিডিং, তাকে কিন্তু দিতে হবে। আর দ্য মোর দ্য বেবি শাকস অ্যাট ব্রেস্ট, দ্য মোর মিল্ক দ্য ব্রেস্ট উইল প্রডিউস। যত শাক করবে তত মিল্ক হবে, অ্যান্ড এটা হচ্ছে হেলদিয়ার ফর বেবি। Allow baby to feed at one breast until he leaves the nipple on his own. হচ্ছে একটা ব্রেস্ট ততক্ষণ খাইয়ে যেতে, ততক্ষণ বেবিকে হচ্ছে যে শাক করতে দিতে হবে যতক্ষণ না সে নিজে থেকে সেটা লিফট করছে। আচ্ছা, দেন ফিড দ্য বেবি অ্যাট দ্য আদার ব্রেস্ট, তারপর আদার ব্রেস্ট দিতে হবে ইফ বেবি কন্টিনিউস টু বি হাংরি, তখনও যদি হাংরি থাকে। Give baby only breast milk for the first 6 months. Don't give baby booty butter, dried butter, honey, animal or powder milk before 6 months. যেটা বললাম 6 months এর আগে ব্রেস্ট ফিড ছাড়া সে কিছু করবে না। নেভার ইউজ বটলস বা প্যাসিফায়ার, বটলস ইউজ করা যাবে না, তাহলে সে শাকিংটা ঠিক করে করবে না, মাদার নিপলসটা শাক করতে চাইবে না, ঠিক আছে? আবার প্রথম থেকে বলবো। আর এখান থেকে তোমার কোশ্চেন আসে হচ্ছে ওই প্রতিটা ফেজ গুলো ভালো করে জেনে রাখবে, কোন ফেজে কোন হরমোন কাজ করছে সেটা। মেজর হচ্ছে গ্যালাক্টোপার্টিক হরমোন কোনটা, গ্যালাক্টোকাইনেটিক হরমোন কোনটা।
আচ্ছা, একটা সামারি করে দেবো, ঠিক আছে। যেটা ল্যাকটেশনটা বলেছিলাম, যে প্রথমে যে ব্রেস্টটা যে গ্রো করছে, ডাক্ট অ্যালভিওলাইটা যে গ্রো করছে, তারপর সেখানে মিল্ক সিনথেসাইজ হচ্ছে, সিক্রেশন হচ্ছে, ইজেকশন হচ্ছে, এই পুরোটাকেই বলা হয় ল্যাকটেশন। ঠিক আছে, ব্রেস্টটা যে গ্রো করলো, সিনথেসাইজ এবং সিক্রেশন অফ মিল্ক এবং ইজেকশন অফ মিল্ক, এই টোটাল প্রসেসটাকেই ল্যাকটেশন বলে। ল্যাকটেশনের অ্যাডভান্টেজের মধ্যে কি বলেছিলাম, এটা ব্রেস্ট ক্যান্সার কিন্তু প্রিভেন্ট করছে। কিভাবে করছে সেই মেকানিজমটা বললাম, যে এটা তোমার ইস্ট্রোজেনের লেভেলটা হচ্ছে এই সময় কমে যায়, এর ফলে ব্রেস্ট টিস্যুটা কম ইরিটেট হয় বা কম স্টিমুলেট হচ্ছে, তার ফলে অ্যাবনর্মাল গ্রোথটা কম হয়। এছাড়া যখন ইনভলিউশন হচ্ছে, তখন ব্রেস্ট যে টিস্যুগুলো আছে বা হচ্ছে যে যেগুলো তোমার ড্যামেজ সেলসগুলো আছে, সেইগুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তার ফলেও অ্যাবনর্মাল গ্রোথটা কম হচ্ছে। এছাড়া বলছে তোমার এটা একটা কন্ট্রাসেপশন প্রোভাইড করছে, বেবির হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করছে। এছাড়া হেলদি বেবি বা বেবির ওয়েট গেনের জন্য এটা হচ্ছে দরকার, বেবির ইজিলি এটা ডাইজেস্টেবল, তার ফলে ডাইজেশন ভালো হচ্ছে। এটা বেবির জিআই সিস্টেমের ওপর ভালো কাজ করে, জিআই ইনফেকশনগুলো থেকে প্রিভেন্ট করছে। এছাড়া মায়ের ওয়েট লসে বা ইনভলিউশনে হেল্প করে এগুলো, আর বেবির ইমিউনিটিটাও প্রোভাইড করছে, বেবিকে ইনফেকশন থেকে প্রোটেক্ট করছে। এবার দেখো, ফেজেস অফ ল্যাকটেশনের মধ্যে 4টে ফেজ আছে, 4টে ফেজ। একটা হচ্ছে তোমার ম্যামোজেনেসিস, ল্যাক্টোজেনেসিস, গ্যালাক্টোকাইনেসিস আর হচ্ছে গ্যালাক্টোপয়েসিস। 4টে ফেজ তাহলে ল্যাক্টোজেনেসিস, গ্যালাক্টোকাইনেসিস, গ্যালাক্টোপয়েসিস। ম্যামোজেনেসিস হচ্ছে প্রিপারেশন অফ ব্রেস্ট, ল্যাক্টোজেনেসিস হচ্ছে সিনথেসিস, এই টার্মগুলোর সাথে এইগুলো কিন্তু ভালো করে পড়বে, হ্যাঁ। ল্যাক্টোজেনেসিস মানে সিনথেসিস, জেনেসিস মানে সিনথেসিস করা, আর ল্যাক্টো মানে জানবে মিল্ক, মিল্কটাকে সিনথেসিস করছে যেটা, ঠিক আছে। আর তোমার হচ্ছে গ্যালাক্টোকাইনেসিস হচ্ছে ইজেকশন অফ মিল্ক, যেটাকে মিল্ক ইজেক্ট হওয়াটাকে গ্যালাক্টোকাইনেসিস বলছে। আর গ্যালাক্টোপয়েসিস মানে মেনটেনেন্স অফ ল্যাকটেশন। আর তোমার এখানে ম্যামোজেনেসিস ছিল যেখানে ব্রেস্টটা গ্রো করছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এটাই হচ্ছে ম্যামোজেনেসিস, যেটা তোমার ডিউরিং প্রেগনেন্সিতে হচ্ছে। আর পিউবার্টিতেও ব্রেস্টটা গ্রো করে, এবার এটা অ্যাসিলারেট হয় ডিউরিং প্রেগনেন্সি থেকে। আচ্ছা, ল্যাক্টোজেনেসিসে কি বলেছিল, ল্যাক্টোজেনেসিসে হচ্ছে যে তোমার প্রোল্যাকটিন হরমোনটা প্রেগনেন্সিতেও হচ্ছে হাই লেভেলে ছিল, কিন্তু সে মিল্ক সিক্রেশন করতে পারছিল না, প্রোডাকশন করতে পারছিল না। কেন না, এই সময় ইস্ট্রোজেন প্রজেস্টেরন হাই থাকে, এটা ইম্পর্টেন্ট, এটা একটু নলেজের জন্য জেনে রাখো। যেহেতু ইস্ট্রোজেন প্রজেস্টেরন হাই থাকে, তাই প্রোল্যাকটিন কাজ করতে পারছে না বলে মিল্ক প্রোডাকশনটা তখন হয় না, কম হয়। আর যেহেতু হচ্ছে যে আফটার ডেলিভারি ইস্ট্রোজেন প্রজেস্টেরন ড্রপ করলো, তখন প্রোল্যাকটিন তোমার ফুললি ডেভেলপ মেমারি গ্ল্যান্ডের ওপর কাজ করছে এবং মিল্কটাকে প্রডিউস করছে। আর এখানে কি কি হরমোন হেল্প করে, এখানে প্রোল্যাকটিন, তারপরে ইনসুলিন, গ্রোথ হরমোন, গ্লুকোকর্টিকয়েড, এগুলো হেল্প করছে। এটা হলো ল্যাক্টোজেনেসিস। এবার গ্যালাক্টোকাইনেসিসটা কি, এটা হচ্ছে ইজেকশন অফ মিল্ককে বলছে। আর এখানে হচ্ছে তোমার ওই লেট ডাউন রিফ্লেক্সটা পুরো কি, যে প্রথমে বেবি সাক করলো যখন, তখন সেই ইম্পালসটা চলে গেল স্পাইনাল কর্ডে, সেখান থেকে থোরাসিক ফোর্থ, ফিফথ, সিক্স, এই নিউরনগুলো দিয়ে চলে গেল হাইপোথ্যালামাসে। সেখানে গিয়ে অক্সিটোসিন ফর্ম হলো, তারপর সেই অক্সিটোসিনটা পস্টেরিয়র পিটুইটারিতে আসে, পস্টেরিয়র পিটুইটারি থেকে তারপর রিলিজ হচ্ছে, হয়ে ইউটেরাসে গিয়ে মায়োমেট্রিয়াম কন্ট্রাকশন করে ব্লিডিংটাকে স্টপ করছে, ইনভলিউশনে হেল্প করছে। আর ব্রেস্টে এসে এপিথেলিয়াম সেল যে আছে, অ্যালভিওলাইকে সারাউন্ড করে থাকে, সেই মায়োথেরিয়াল যে সেলগুলো, সেগুলোর উপর স্টিমুলেশন করছে, এবং তারপর মিল্কটা তোমার অ্যালভিওলাই থেকে ডাকটে আসছে, তারপর ল্যাক্টোফেরাস ডাক দিয়ে ইজেক্ট হচ্ছে বেবি যখন সাক করছে। আর তোমার তারপরে গ্যালাক্টোপয়েসিসে কি বলছিল, গ্যালাক্টোপয়েসিস হচ্ছে মেনটেনেন্স অফ ল্যাকটেশনকে বলছে, যেটার জন্য প্রোল্যাকটিনও দরকার, বেবির সাকিংও দরকার, ব্যাস। আর তোমার বলছে ইনঅ্যাডিকুয়েট মিল্ক প্রোডাকশনটাকে ল্যাকটেশন ফেলিওর বলে, ইনঅ্যাডিকুয়েট মিল্ক প্রোডাকশনটাকে ল্যাকটেশন ফেলিওর বলে। এটা কি কি কারণে হতে পারে, ইনফ্রিকুয়েন্ট যদি বেবি সাক করে, তারপর প্রোল্যাকটিন কম তোমার প্রোডাকশন হচ্ছে, মায়ের পেইন আছে, অ্যাংজাইটি আছে, ইনসিকিউরিটি আছে, কোনো ডিপ্রেশন আছে এগুলোতে। আর তোমার যদি ইমপ্রুভ করবো কিভাবে, এবার ইমপ্রুভ করার জন্য প্রথমে মাকে তো হেলথ অ্যাডভাইস দেবো,
প্রথমেই হেলথ অ্যাডভাইসগুলো দিতে হবে, তারপর তাতেও যদি না হয় তখন হচ্ছে যে ড্রাগ দেওয়া হয়ে থাকে। সব থেকে ইম্পর্টেন্ট যে ড্রাগটা দেওয়া হয় মেটোক্রোমাইড, কমন যে ড্রাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে মেটোক্রোমাইড দেওয়া হয়। এটা হচ্ছে থ্রাইস ডেইলি দেওয়া হয় 10 mg করে। আচ্ছা, এটা কাজটা কি, প্রোল্যাক্টিন লেভেলটাকে ইনক্রিজ করছে। এবার সালপিরাইডও দেওয়া হয়, যেটা ডোপামিন অ্যান্টাগনিস্ট, আর ড্রোমপেরিডন এগুলো দেওয়া হচ্ছে। আর ইন্ট্রানাজাল অক্সিটোসিনও দেওয়া হয়। আর ল্যাকটেশন সাপ্রেশনের জন্য কি মেডিসিন দেওয়া হয়, ব্রোমোক্রিপ্টিন দেওয়া হয়। ব্রোমোক্রিপ্টিনটা প্রোল্যাক্টিনটাকে সিক্রেশনটাকে ইনহিবিট করবে, তার ফলে মিল্ক প্রোডাকশন হবে না। আর এটা কোন কোন কন্ডিশনে দেওয়া হয়, ধরো স্টিল বর্ন হলো, বা হচ্ছে মায়ের কোনো মেডিকেল কোনো বা কোনো সাইকিয়াট্রিক কোনো ড্রাগের কারণে কন্ট্রাইন্ডিকেটেড রয়েছে, ঠিক আছে, এইসবের জন্য হচ্ছে যে তখন এই ব্রোমোক্রিপ্টিনটা দেওয়া হচ্ছে, দিয়ে সাপ্রেস করা হয় ল্যাকটেশনটাকে। এবার কার মধ্যে কত থাকে, কোলোস্টাম আর ব্রেস্ট মিল্কের মধ্যে ওয়াটার, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন কত থাকে, এইগুলো কিন্তু পড়বে ভালো করে, কতটা কনস্টিটিউয়েন্ট থাকছে আর কি কি থাকে, এইগুলো পড়তে হবে, এগুলো আসতে পারে, ঠিক আছে। আর তাছাড়া ল্যাকটেশন প্রমোট করার জন্য কি কি অ্যাডভাইস দেবে, তারপর বুঝতে পেরেছো? আচ্ছা, একটু 10 মিনিট একটু এমসিকিউ ডিসকাস করি, ঠিক আছে। আচ্ছা বলো, ক্যাপাসিটেশন অফ স্পার্ম মিনস, অপশন এ বলছে দে বিকাম মোটাইল, অপশন বি বলছে এবল টু ফার্টিলাইজ সেকেন্ডারি উসাইট, অপশন সি দে ক্যান পেনিট্রেট দ্য সার্ভাইকাল মিউকোসা, আর ডি হচ্ছে অল অফ দি অ্যাবভ। ক্যাপাসিটেশন কাকে বলছে? না, এটা বলছে অপশন বিটা কারেক্ট, এবল টু ফার্টিলাইজ সেকেন্ডারি উসাইট, ক্যাপাসিটেশন তাকে বলে যখন সে সেকেন্ডারি উসাইটকে ফার্টিলাইজ করতে এবল হচ্ছে, এটা হলো ক্যাপাসিটেশন। যখন সেকেন্ডারি উসাইটকে ফার্টিলাইজ করতে এবল হয়, এবল টু ফার্টিলাইজ সেকেন্ডারি উসাইট। আচ্ছা আচ্ছা, এবার বলো তো, টাইম ডিউরেশন ফর ম্যাচুরেশন অফ স্পার্মাটোগোনিয়া টু ম্যাচিওর স্পার্মাটোজোয়া, কতটা ডিউরেশন লাগছে ম্যাচুরেশন হতে স্পার্মাটোগোনিয়া থেকে ম্যাচিওর স্পার্মাটোজোয়া? আচ্ছা, অপশন এ বলছে 14 ডেজ, অপশন বি বলছে 28 ডেজ, অপশন সি 61 ডেজ, অপশন ডি 280 ডেজ। অপশন সি 61 ডেজ লাগছে, স্পার্মাটোগোনিয়া থেকে ম্যাচিওর স্পার্মাটোজোয়া হতে 61 ডেজ লাগছে। আচ্ছা বলো তো, a procedure that allows the physician to examine the lining of the bladder is called as, বলছে সেই প্রসিডিওরের নামটা বলতে হবে যেটা অ্যালাউ করছে ফিজিশিয়ানকে এক্সামিন করতে ব্লাডারের লাইনিংটাকে। অপশন এ বলছে কলপোস্কোপ, আচ্ছা বি বলছে ইউরেথ্রোস্কোপি, সি বলছে ইউটেরোস্কোপি, ডি হচ্ছে সিস্টোস্কোপি। হ্যাঁ, অপশন ডি সিস্টোস্কোপি। আচ্ছা এবার বলো, ইন্সপেকশন অফ দ্য ইউটেরাইন ক্যাভিটি বাই এন্ডোস্কোপি উইথ অ্যাক্সেস থ্রু দ্য সার্ভিক্স ইজ নোন অ্যাজ, বলছে যখন এন্ডোস্কোপি করে হচ্ছে যে তোমার ইউটেরাইন ক্যাভিটিকে দেখা হচ্ছে, এন্ডোস্কোপি করে যখন ইউটেরাইন ক্যাভিটিকে দেখা হচ্ছে থ্রু দ্য সার্ভিক্স, সেটাকে কি বলে? হিস্টেরোস্কোপি, সালফিঙ্গোস্কোপি, সালফিঙ্গোগ্রাম, হিস্টেরোসালফিঙ্গোস্কোপি। হ্যাঁ, হিস্টেরোস্কোপি বলে, অপশন এ হিস্টেরোস্কোপি। আচ্ছা এবার বলতো, ডিলেড পিউবার্টি ইজ, আচ্ছা কখন ডিলেড বলবো? অপশন এ বলছে দ্য অ্যাবসেন্স অফ টেস্টিকুলার ডেভেলপমেন্ট বাই এজ 14 ইয়ার্স ইন মেল। আচ্ছা, অপশন বি বলছে দ্য অ্যাবসেন্স অফ ব্রেস্ট ডেভেলপমেন্ট বাই দ্য এজ অফ 13 ইয়ার্স ইন ফিমেল।
আর সি বলছে প্রাইমারি অ্যামনোরিয়া উইথ নর্মাল ব্রেস্ট ডেভেলপমেন্ট বাই দ্য এজ অফ 15 ইন ফিমেল। আর ডি হচ্ছে অল অফ দি অ্যাবভ। হ্যাঁ, অল অফ দি অ্যাবভ, অপশন ডি হচ্ছে কারেক্ট। আচ্ছা, এবার বলো দ্য অ্যামাউন্ট অফ ফিটাল ব্লাড ফ্লো পার মিনিট থ্রু দ্য প্লাসেন্টা ইজ। কতটা হচ্ছে যে পার মিনিটে ফিটাল ব্লাড ফ্লো হচ্ছে প্লাসেন্টা দিয়ে। আচ্ছা, অপশন এ বলছে 200 ml, অপশন বি 300 ml, অপশন সি 400 ml, অপশন ডি 500 ml। 500 ml। আচ্ছা, এবার বলো ওভুলেশন ডে অফ আ ওমেন উইথ মেনস্ট্রুয়েশন ডে অফ জানুয়ারি 31। জানুয়ারি 31-এ যদি মেনস্ট্রুয়েশন হয় তাহলে তার ওভুলেশনটা কবে হবে? অপশন এ বলছে জানুয়ারি 14-এ, অপশন বি বলছে জানুয়ারি 15, অপশন সি হচ্ছে যে জানুয়ারি 17, আর অপশন ডি জানুয়ারি 20। 14 দিন আগে। 14 দিন আগে করলে তো জানুয়ারি 17 হচ্ছে। ঠিক আছে, অপশন সি জানুয়ারি 17। হ্যাঁ 17, তোমরা হিসাব করো জানুয়ারি 31 থেকে তুমি 14 দিন হচ্ছে যে আগে যাও। জানুয়ারি 17। আচ্ছা, এবার ভ্যাজাইনাল পিএইচ ডিউরিং প্রেগনেন্সি ইজ অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল না ফ্লাকচুয়েটিং? হ্যাঁ, অ্যাসিডিক থাকছে। আচ্ছা বলো, হাউ মেনি নাম্বার অফ ক্রোমোজোম আ প্রাইমারি উসাইট বা প্রাইমারি স্পারমাটোসাইট কন্টেন? কতটা ক্রোমোজোম নাম্বারে ক্রোমোজোম থাকছে প্রাইমারি উসাইট বা প্রাইমারি স্পারমাটোসাইটের মধ্যে? 46, অপশন এ বলছে 46, অপশন বি হচ্ছে 44, অপশন সি 23, অপশন ডি 22। 46 হচ্ছে কারেক্ট। প্রাইমারি ইউসাইটে কিন্তু 46 থাকছে, তারপর ডিভিশন হয়ে 23 হলো, তখন সেকেন্ডারি হচ্ছে যে হচ্ছে। আচ্ছা বলো, সেক্স অফ দ্য চাইল্ড ইজ ডিটারমাইন্ড বাই দ্য প্যাটার্ন অফ দ্য সেক্স ক্রোমোজোম সাপ্লাইড বাই। কোন মানে সেক্স ক্রোমোজোমটা কার কাছ থেকে যে সাপ্লাই হচ্ছে যার ফলে চাইল্ডের সেক্সটা ডিটারমাইন হচ্ছে? এ হচ্ছে স্পারমাটোজোন, বি উসাইট, সি মরুলা, ডি ব্লাস্টোসিস্ট। হ্যাঁ, এই স্পারমাটোজোন। আচ্ছা, gestational sac can be first detected in ultrasound at dash period of gestation, 6 week না 8 week না 10 week না 12 week? 6 week। আচ্ছা, amenorrhea is absence of menstrual cycle in a female during reproductive period, cyclic bleeding in which cycle is reduced to 21 days or less. Option C, irregular acyclic bleeding from the uterus. Option D, menstrual bleeding is scanty and lasts for less than 2 days.
অপশন এ ইজ কারেক্ট। আর একবার বলবো কোশ্চেনটা, অ্যামেনোরিয়া ইজ, কোনটাকে অ্যামেনোরিয়া বলবো? অপশন এ বলছে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়াল সাইকেল ইন আ ফিমেল ডিউরিং রিপ্রোডাক্টিভ পিরিয়ড, এটা অপশন এ বলছে। অপশন বি হচ্ছে সাইক্লিক ব্লিডিং ইন হুইচ সাইকেল ইজ রিডিউস টু 21 days অর লেস। অপশন সি ইররেগুলার অ্যাসাইক্লিক ব্লিডিং ফ্রম দ্য ইউটেরাস। অপশন ডি মেনস্ট্রুয়াল ব্লিডিং ইজ স্ক্যান্টি অ্যান্ড লাস্ট ফর লেস দ্যান 2 days। দেখো অ্যামেনোরিয়া মানে এ মানে যা জানবে এখানে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। ঠিক আছে, আর বলছি তোমাদের হচ্ছে তোমার যে সিবিটি যে এক্সামটা হয়েছিল সেটা হচ্ছে 100 কোশ্চেন, তোমাদের কত মিনিট দিয়েছিল? তাহলে কালকে তাহলে আধ ঘন্টা থাকবে, ঠিক আছে? 50 মার্কসে আধ ঘন্টার মধ্যে করবে তোমরা। হ্যাঁ, এবার এই এমসিকিউ গুলো তোমরা গ্রুপে দিতে বলছো, আমি তো বইয়ের তো মানে সবতে ধরো আমি যেগুলো পড়িয়েছি সব তো আর একসাথে নেই একটা পেজের মধ্যে না, আমি যেগুলো পড়িয়েছি তার মধ্যে থেকে জিজ্ঞেস করছি, সেটা একটা পেজে হয়তো একটা পেলাম, আবার অন্য পেজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, তাহলে কিভাবে এখন পিডিএফটা দেবো? তোমাদের মোটামুটি একটু পড়া হয়ে যাক, তারপরে পুরো এই বইয়ের পুরো পেজ পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি তো যতটুকু পড়া হয়েছে তার মধ্যে থেকে জিজ্ঞেস করছি, যেহেতু একটা পেজের যে সব পরপর জিজ্ঞেস করছি সেটা তো হচ্ছে না। আমি তোমাদের সব দিয়ে দেবো, এগুলো চিন্তাও কিচ্ছু নেই। এর আগের তো তোমাদের হচ্ছে যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে দেখে নিয়েছো তো? এর আগে তোমাদের আমি সেন্ড করেছিলাম। হ্যাঁ, এর আগেও তোমাদের এমসিকিউ অনেকই হচ্ছে যে দেয়া হয়েছে। আচ্ছা, কালকে তো আবার এক্সামে হবে, সেগুলো হচ্ছে করো, তারপরে আবার তোমাদের আস্তে আস্তে দিয়ে দেবো, অনেকগুলোই তো হচ্ছে এমসিকিউ। এটা টার্গেট হাই থেকে জিজ্ঞেস করছি, টার্গেট হাই তোমাদের আছে? যাদের আছে তাদের তো হচ্ছে ঠিক আছে, যাদের নেই তাদেরও আমি দিয়ে দেবো, ঠিক আছে? কালকে এক্সামটা দিয়ে নাও, তারপরে একদিন না হয় পাঠিয়ে দেবো। এখন রিসেন্ট এডিশনটা কত? 8? আমার কাছে সেকেন্ড এডিশন আছে, আমি অনেকদিন আগে এক্সাম দিয়েছি তো। সেকেন্ড এডিশন। ঠিক আছে, কালকে 9:30 দিয়ে ক্লাস হবে, ঠিক আছে? কালকে 9:30টার সময় তাহলে আমি ওরকম এমসিকিউ গুলো তোমাদের হচ্ছে পিডিএফ করে দিয়ে দেবো, তোমরা ওটা দেখে করবে। আচ্ছা, আমি যে এইগুলো শেয়ার করি এই পিডিএফটা, তোমরা হচ্ছে তোমাদের ফোনে মানে আমি যখন স্ক্রিন শেয়ার করছি তখন দেখতে পাচ্ছ না এমনি তোমাদের পিডিএফটা চলে যায়? তোমরা কি পিডিএফ গুলো পরপর পেজ তোমরা নিজেরা দেখতে পাও, নাকি না আমি যেরকম ভাবে শেয়ার করি সেটাই শুধু দেখতে পাও? স্ক্রিন শেয়ারটাই দেখতে পাও তোমাদের কাছে, তাহলে আগে পাঠানো। আচ্ছা, আমি দেখছি, আমি তাহলে ওই দাদার সাথে কথা বলবো যে যদি ওটা হচ্ছে যে একদম আমি যখন স্টার্ট করবো তাহলে তোমাদের কাছে পাঠিয়ে দিলে তোমরা ওটা দেখে তাহলে হচ্ছে যে করলে, আর আমার এখানেও থাকবে পিডিএফ এ খোলা, তারপর তোমরা হচ্ছে যে আধ ঘন্টা পর তারপর আমি আনসারটা শো করবো, সেটা দেখে তোমরা নিজেরা চেক করে আমাকে বলবে কত কি হলো, ঠিক আছে? অনেস্টলি কেউ কিন্তু হচ্ছে যে কোনো রকম ফোনে সার্চ করে আনসার লিখবে না কিন্তু, ঠিক আছে?
এটা তো আসল এক্সাম হচ্ছে না, আসল তো সেখানে গিয়ে দেখাতে হবে। এইগুলোতে কম পেলেও কোনো অসুবিধা নেই, এগুলো বরঞ্চ আরো মোটিভেট করবে কম পেলে। ঠিক আছে, মানে যারা যারা হচ্ছে যে কম পাবে বরঞ্চ অন্যরা বেশি পেয়েছে সেই এতে বেশি আরো পড়তে পারবে, কিন্তু পড়তে হবে। হ্যাঁ, কিন্তু সেটাতে হচ্ছে যে এখন অতটা কিছু এসে যাবে না, তাই জন্য কেউ হচ্ছে ওরকম ফোন সার্চ করে কিন্তু লিখবে না। এটুকুনি বিশ্বাস রাখতে পারি তো তোমাদের উপর। সেটাই, নিজেরাই লুজার হবে তাতে। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে এন্ড করছি। হ্যাঁ, সেটাই, এটা বুঝলেই তো ভালো। ঠিক আছে, আমি এন্ড করলাম।